আর চিন্তা নিতে পারছি না। কম্পিটিটিভ পরীক্ষাতে এসে আমাকে সকল সাবজেক্ট আবার পড়তে হচ্ছে। বাংলা, ইংরেজি, অঙ্ক, রিজনিং, ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমিক্স, সায়েন্স, স্ট্র্যাটেজিকে কিছুই বাদ যাচ্ছে না। এত কিছু মাথায় নেব কিভাবে? অথচ একটা সরকারি চাকরি আমার খুব দরকার। ডব্লিউবিসিএস অফিসার হতে পারলে তো আরো ভালো হয়। নিদেন পক্ষে একটা কেরানির চাকরিও অন্তত হওয়া আমার দরকার। অথচ সাবজেক্টের যা বহর, প্রথমে দেখে ঘাবড়ে যেতে হয়। কিন্তু বন্ধুরা, আজকের এই স্টাডি লেসন অলওয়েজ চ্যানেলে তোমাদেরকে একটা গল্প বলবো। গল্পের বিষয়বস্তু, কেন একজন সরকারি চাকুরিকে বা চাকরিজীবীকে, একজন ডব্লিউবিসিএস অফিসারকে বা একজন আইএএস অফিসারকে বা একজন সামান্য মিসলেনিয়াস অফিসার, একজন গ্রুপ ডি স্টাফ থেকে শুরু করে যে কোনো অল কম্পিটিটিভ এক্সামের একজন পরীক্ষার্থীকে বা একজন সরকারি চাকরিজীবীকে কেন এই সকল বিষয়গুলো পড়তে হয় বা সকল বিষয়ে তার জ্ঞান থাকা জরুরি বলে মনে করা হয়। একটা কথা আছে, এই সরকারি চাকরির ক্ষেত্রে, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, যে তোমাকে সকল বিষয়ে মাস্টার্স হতে হবে না, কিন্তু সকল বিষয়ের প্রতি তোমার জ্ঞান থাকা খুব দরকার। যাক, অন্য কথা না বলে আসো গল্পটার দিকে আগে আসা যাক। গল্পটা কিন্তু খুব সহজ গল্প একটা। গল্পটা সহজ এই কারণের জন্যই, গল্পটাতে আমি সকল সাবজেক্ট রেখেছি আর একটা সুন্দর গল্পের বাঁধন তৈরি করেছি। আমাদেরকে পড়তে হয় বাংলা, ইংরেজি। এই দুটি সাবজেক্টের একটা গুরুত্ব আছে কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ হিসাবে। আমি যে অঞ্চলে চাকরি করব, সেই অঞ্চলের ভাষা জ্ঞান আমার থাকা দরকার। কারণ আমি সেই অঞ্চলের মানুষজন যারা আছে তাদের সঙ্গে কোঅপারেশন করি বা তাদের প্রবলেমগুলোকে সলভ করার জন্যই আমাকে সরকার সেই অঞ্চলে পাঠিয়েছে। অতএব সেই অঞ্চলের আঞ্চলিক ভাষা আমার জানা দরকার। আমি ধরে নিলাম সেই ভাষাটা তোমার বাংলা, তাহলে বাংলা তুমি জানলে। এবার আমাকে জানতে হয় ইংরাজি। লিখতে জানতে হয়, পড়তে জানতে হয়, বলতে জানতে হয়। তার কারণ আমাকে অফিসিয়াল কাজকর্ম করার জন্য একটা সামান্য নোটিশ থেকে শুরু করে, একটা নোটিফিকেশান দেওয়া থেকে শুরু করে, তুমি নিজে কোনো কিছু পত্র কোনো তোমার হায়ার অথরিটিকে দেওয়ার জন্য, এবং অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি যেগুলো প্রকাশিত হয়েছে, সমস্ত কিছু, এমনকি ধরো কোনোভাবে যদি বিদেশ থেকে কোনো ব্যক্তিদের সঙ্গে এসে তোমাদের সঙ্গে কোনো আলাপ আলোচনা হয় তোমার অঞ্চলে, তাহলে সেখানে অংশগ্রহণ করার ক্ষেত্রে তোমার ইংরেজি ভাষা জানাটা খুব দরকার। না হলে তুমি তাদের সঙ্গে কমিউনিকেশন করে উঠতে পারবে না। তাদের সঙ্গে কমিউনিকেশন করে উঠতে না পারলে তাহলে তুমি জনগণকে সেবা দিতে বা সার্ভিস দিতে পারবে না। তাহলে তোমার এক্ষেত্রে বাংলা আর ইংরেজির জন্য জ্ঞান থাকা জরুরি। আমি আগেই বলেছি, মাস্টার্স জ্ঞান নয়, একটা নলেজ থাকা জরুরি। এরপর চলে আসি একটি গল্প। এই গল্পে একটা প্রকল্প আমি হাতে নেব, তোমরাও হাতে নাও। সেই প্রকল্পটাকে বাস্তবায়ন করতে হবে। তুমি যে অঞ্চলে ধরো চাকরি করো, সেই অঞ্চলে একটা জায়গায় একটা নতুন কোনো প্রকল্প গড়ে তোলা হবে। যে কোনো প্রকল্প হতে পারে, সরকারি যে কোনো প্রকল্প, কারণ সরকারের প্রত্যেকটা চাকুরিজীবী এবং আমলা থেকে শুরু করে প্রত্যেকটা কেরানির কাজ হচ্ছে দেশের উন্নয়ন ঘটানো, জনগণকে সার্ভিস দেওয়া, দেশের পরিকাঠামোকে শ্রীবৃদ্ধি ঘটানো। আর এগুলো করতে গেলে আমাদের নতুন নতুন প্রকল্প হাতে নিতে হবে, স্কিমকে পরিচালনা করতে হবে, জনগণকে সার্ভিস দিয়ে যেতে হবে। এখন ধরো সাপোজ একটা প্রকল্প তুমি কোথাও রূপায়ণ করতে চলেছ,
তোমার মাথা থেকেই সেগুলো বেরোচ্ছে নতুন নতুন বিষয়। কি কি এই বিষয়টা করতে গেলে তোমার কি কি লাগবে দেখো বন্ধুরা। প্রথম যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে যে অঞ্চলটিতে তুমি প্রকল্পটি গড়ে তুলবে তাহলে সেই অঞ্চলটি সম্পর্কে তোমার জ্ঞান থাকা জরুরি। মানে সেই অঞ্চলটার জলবায়ু কেমন, তার ভূপ্রকৃতি কেমন, তার মৃত্তিকা কেমন, এই বিষয়গুলো জানা সেই অঞ্চলটার আগে জরুরি। কারণ সেটা যদি না হয় তাহলে তুমি কিন্তু কি প্রকল্প তুমি সেখানে গড়ে তুলবে সেটা তোমাকে কিন্তু ওই পরিবেশ অনুযায়ী ভাবতে হবে। অতএব এটার জ্ঞান আমরা পেতে পারি ভূগোল বই থেকে। অর্থাৎ ভূগোলে দেখবে আমাদের ওয়েস্ট বেঙ্গল হিস্ট্রি, এই জিওগ্রাফি, আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি সেখানে বলা হয়েছে। সেখান থেকেই তুমি বুঝতে পারবে এই অঞ্চলটার ভূপ্রকৃতি কেমন, বা নদ নদী এখানটার কেমনভাবে প্রভাবিত হয়েছে, এখানে নদ নদীগুলি কিসের দ্বারা প্রভাবিত হয়, এখানকার জলবায়ু কেমন, ভূপ্রকৃতি কেমন, মৃত্তিকা কেমন, সমস্ত কিছু এখান থেকে জানতে পারবে। এরপর আমাকে জানতে হবে ওই জায়গাটার অতীত পরিচিতি, অর্থাৎ ইতিহাস আছে কি এই জায়গায়, এই জায়গায় ইতিহাস কি বলে। ইতিহাস এমন কোনো আমাদেরকে সংজ্ঞা দেয় না তো যে এখানে এই এই প্রকল্পটি গড়ে তুললে তোমার এই এই প্রবলেমগুলো দেখা যেতে পারে। মানে ইতিহাস এই জিনিসটা, ইতিহাস একটা দলিল যে তোমাকে কোনো একটি কাজ করতে যাওয়ার আগে তোমাকে সাবধান বাণী শুনিয়ে দিতে পারে। প্রশাসনে যারা কাজ করে তারা বিভিন্ন প্রকল্পগুলো যে নিয়ে আসে দেখবে তার অনেক আগে এইসব প্রকল্পগুলো রূপায়িত হয়েছে। বিভিন্ন সময় যারা রাজরাজারা ছিলেন, সম্রাটরা ছিলেন, তারাও তো বিভিন্ন প্রকল্প নিয়েছিলেন, নাম ছিল আলাদা আলাদা, তাদের কাছ থেকে শিক্ষা নিতে পারে। হরপ্পা সভ্যতা, মেহেরগড় সভ্যতার শিক্ষা থেকে আমরা জানতে পারি কিভাবে নগর সভ্যতা গড়ে তোলা উচিত, কিভাবে পতন হয়ে যেতে পারে। তাহলে সেই সব দিকগুলোকে বিচার করে আমরা নতুন করে নগর পরিকল্পনা গড়ে তুলতে পারবো। অতএব যে প্রকল্পটি তুমি ওই জায়গায় গড়ে তুলবে সাথে সেই জায়গাটার ইতিহাস তোমার আগে জানা দরকার। এই জন্য একজন সরকারি চাকরি হিসেবে তোমার ইতিহাস বইয়ের পড়া দরকার আছে। এরপরে আসবো আমরা অর্থনীতি, মানে ইকোনমিক্স। তুমি একটা প্রকল্প গড়ে তুলবে, সেই প্রকল্পটার মাধ্যমে তোমার দেশের কতটা অর্থনীতি উন্নতি হবে, আদৌ অর্থনীতির ওপর কোনো প্রভাব ফেলতে পারবে কি না, সেই বিষয়টাকেও তোমাকে একটা দেখতে হবে। মানে তুমি ধরো বাড়িতে কোনো একটা বিষয় বা কোনো একটা কাজ করবে, কাজটা এইভাবেই করে থাকো, তার একটা উদ্দেশ্য থাকবে যে পরবর্তীকালে এটা এইভাবে কাজ হবে, এইটাকে দিয়ে আমি এটা এইভাবে ইউজ করতে পারি। এই বিষয়টা যদি তোমার মধ্যে না থাকে, মানে ভবিষ্যৎ পরিকল্পনা না থাকে, একটা প্ল্যানিং না থাকে কোনো কাজটা করতে গেলে, তাহলে কাজটা সফল হতে পারে না। আর এই প্ল্যানিং, ভবিষ্যৎ পরিকল্পনা, তার অর্থনৈতিক প্রভাব সমস্ত কিছু আমরা জানতে পারি অর্থনীতি থেকে। সেই জন্য তোমার পারিপার্শ্বিক অর্থনীতিটা জেনে থাকা খুব দরকারি। এখন সেই প্রকল্পটি করতে গেলে তোমাকে যেটা করতে হবে, আইন সিদ্ধভাবে করতে হবে। সমস্ত আইন দেখে যেন কোনোভাবে ঝামেলার মধ্যে তুমি না পড়ে যাও। অর্থাৎ তুমি সংবিধান বিধিবদ্ধভাবে কাজটা করছো, তো আইনের বাইরে গিয়ে কোনো কাজ সম্ভব নয়। আইনের বাইরে যাওয়া মানে আমরা প্রত্যেকটা মানুষ একটা শৃঙ্খলাবদ্ধ মানুষ, একটা নিয়ম নীতির মধ্যে থেকে আমরা বাস করতে ভালোবাসি এবং বাস করি। এই জন্যই নিয়ম নীতি এই জন্যই রাখা উচিত যাতে আমাদের মধ্যে কোনো প্রবলেম সৃষ্টি না হয় মানুষের সাথে মানুষের। তাহলে সেই নিয়ম নীতি মেনে তোমাকে করতে হবে। তাহলে তার জন্য তোমাকে একটা আমাদের সংবিধান জানতে হবে, ভারতের সংবিধান কি বলে সেই বিষয়টা জানতে হবে আমাদেরকে। এরপরে এই যে একটা প্রকল্পটাকে তোমাকে যদি একটা সুন্দরভাবে রূপায়িত করতে হয় তাহলে তোমাকে এখানে বিভিন্ন টেকনোলজির ইউজ করতে হবে, বিভিন্ন গবেষণামূলক বিজ্ঞানমূলক কাজকর্ম করতে হবে। বৈজ্ঞানিক কাজকর্ম না করলে এইখান থেকে কোনো তুমি ভালো সুফল পাওয়া যাবে না। আর এই সমস্ত কিছু জানতে পারবো আমাদের মধ্যে যদি ফিজিক্স, কেমিস্ট্রি এবং টেকনোলজিক্যাল এবং কম্পিউটার রিলেটেড সমস্ত জ্ঞানগুলো যদি আমাদের মধ্যে নলেজগুলো যদি থাকে, তবে তুমি এই বিষয়টাকে কিন্তু রপ্ত করতে পারবে বা তুমি জ্ঞানটাকে ফলাতে পারবে সেখানে। তো সেই জন্য আমাদের কিন্তু বিজ্ঞানটাকে জানা উচিত, মানে সায়েন্স, জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে আমাদের পাঠকে জানা উচিত। এরপরে আসবো এই যে একটা বৃহৎ বড় প্রকল্প, এই প্রকল্পটা আমার একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট দরকার, মানে টাকা মূলধন দরকার। সেই মূলধনটা কোন কোন খাতে কিভাবে খরচ করব তার হিসেব নিকেশ করে রাখা এবং সেই প্রকল্প থেকে পরবর্তীকালে যে সমস্ত মূলধন আমি পাবো, মুনাফা পাবো, সেগুলোকে ঠিকঠাক করে হিসাব করা এবং আমার ওই প্রকল্পতে যে সমস্ত মজুররা থাকবে তাদেরকে বেতন দেওয়া, সেখান থেকে লাভ নিয়ে আসা, প্রত্যেকবারে প্রফিট কত হচ্ছে দেখা, যদি কোনো লস হয় সেই পার্সেন্টেজ দেখা,
এই সমস্ত কিছু বিষয়কে কিন্তু দেখভাল করবে কে? তোমার মধ্যে যদি ম্যাথমেটিক্যাল কোনো জ্ঞান থাকে তবেই তুমি সেগুলোকে কিন্তু দেখভাল করতে পারবে। একটা প্রকল্প রূপায়িত করতে গেলে বা যে কোনো কাজ করতে গেলে তাৎক্ষণিকভাবে হঠাৎ করে কিছু প্রবলেম তোমার মধ্যে চলে আসতে পারে। সেই প্রবলেমগুলো তৎক্ষণাৎ তুমি কিভাবে সলভ করবে, তোমার মধ্যে যদি সেই বুদ্ধিমত্তার জ্ঞান না থাকে তাহলে তুমি পারবে না। তোমার মধ্যে সঙ্গে সঙ্গে বিষয়টা যদি তুমি তাৎক্ষণিক জ্ঞানের মাধ্যমে, তোমার বৌদ্ধিক বুদ্ধির মাধ্যমে যদি তুমি সেটাকে সলভ করতে না পারো তাহলেও কিন্তু প্রবলেম দেখা দেবে। আর এই প্রবলেমগুলোকে সলভ করার জন্য সবচেয়ে যেটা দরকার সেটা তোমাদের মধ্যে রিজনিং নিয়ে আসা উচিত। ঠিক আছে, রিজনিং এই কাজটাই করে থাকে আমাদের মধ্যে, যে আমাদের মধ্যে কি করে রিজনিং অ্যাকুরেসি পাওয়ারটাকে বৃদ্ধি করায়, আমাদের মধ্যে ইন্টেলিজেন্সি যে ভাব সেটাকে বৃদ্ধি করায়। মানে সঙ্গে সঙ্গে দেখবে যে আমরা সিরিজ দেয়, নাম্বার সিরিজগুলো দেয় আমাদেরকে বিভিন্ন, সেগুলোর মাধ্যমে কি বলতে যায় একবার হঠাৎ করে দেখেই যেন আমরা সেই শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে সেই সংখ্যাটিকে যেন আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারি। এতে কি তোমার ব্রেনটা আস্তে আস্তে কি অনেক বেশি কি তীক্ষ্ণ ধারালো হয়ে ওঠে, যাতে সঙ্গে সঙ্গে তুমি কিছু একটা ডিসিশন নিতে পারো। এই কাজগুলো আমরা রিজনিং থেকে পাই। এই যে আমরা দীর্ঘ আলোচনা করলাম বন্ধুরা, দেখো এখানে সমস্ত সাবজেক্ট আছে, সমস্ত সাবজেক্টগুলো কিন্তু এর ভেতরে ঢোকানো রয়েছে। তাহলে তোমরা মনে করে দেখো, একজন সরকারি চাকরিজীবী, একজন WBCS অফিসার, একজন IAS অফিসারকে বা একজন গ্রুপ ডি স্টাফ থেকে শুরু করে সরকারি যে কোনো চাকরির জন্য এই সাবজেক্টগুলো জানা কি দরকার না দরকার নয়? যদি তোমার মধ্যে এই জ্ঞানটা তোমার মধ্যে থাকে তাহলে কিন্তু তুমি কখনোই মনে করবে না এই বিষয়গুলো কোনো প্রচুর চাপ হয়ে যাচ্ছে আমার কাছে। কারণ তুমি যদি একজন সঠিকভাবে দক্ষ একজন অফিসার হিসাবে যদি গিয়ে বসো এবং তোমার মাথা থেকে যদি এরকম নানা রকম নতুন নতুন প্রকল্প উদ্ভাবিত হয়, তবেই তো তুমি মানে মানব সম্পদ হিসাবে তুমি উন্নত করবে এই দেশকে, এই রাজ্যকে। ঠিক তো? তাই আশা করি আমার এই গল্পটি, মানে গল্পের ছলে তোমাদেরকে সাবজেক্টটা কেন পড়তে হয় এই যে বলে দেওয়াটা, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, অবশ্যই কমেন্ট করো, আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও এবং অল নোটিফিকেশনটাকে অন করে রাখো। এরকম মজার মজার ভিডিও, মজার বললাম, মজার মাধ্যমেই কিন্তু আমরা একই সাথে কিন্তু শিক্ষা লাভ পেলাম। ভিডিওগুলো পেতে আমাদের সঙ্গে থাকো। নমস্কার, আজকের মতো ভালো থেকো।